দেখো, ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞানের ফিজিক্স পার্টটা ধরবো আজকে। সেই শুরু করার আগে কিছু কথা বলে দিই যে জিকে নিয়ে। কারণ হচ্ছে বেশিরভাগ ক্যান্ডিডেট যে যত ভালোই পড়াশোনায় ছিল না কেন স্টুডেন্ট অবস্থাতে, ভালো রেজাল্টও করেছে, 90%, 95-6%ও পেয়েছে, তবুও একটা সময় কম্পিটিটিভ পরীক্ষা লাইনে এসে যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে জিকে কে নিয়ে। কারণ হচ্ছে ম্যাথ রিজনিং ফর্মুলা বেসড, যে 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 যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি আয়ত্তে চলে আসবে। কিন্তু জিকে ব্যাপারটা হচ্ছে এমনই যে এখানে একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়। আর জিকে কেউ হয়তো 5, 6, 7, 8, 9 পর্যন্ত আলাদা আলাদা করে পড়েছিল, তো সেই বছরের পড়া করেছে, সেই বছরের পরীক্ষা দিয়েছে। কিন্তু আজকে যখন কম্পিটিটিভ লাইন এসে আসছে, সমস্ত কিছু কলেজ কমপ্লিট করার পরে, তখন কি হয়েছে যে এতদিন ধরে যা কিছু সে জিকে পড়েছে সবটা তার কাজে লাগছে। একদম বেসিক থেকে মডারেট থেকে শুরু করে অ্যাডভান্স থেকে সব, টোটালটা। এবং এমন হতে পারে সে পরীক্ষাতে ভালো নাম্বার পেয়েছিল মুখস্থ করে বা পড়ে, এবার কম্পিটিটিভ পরীক্ষায় যেখানে আসছে সেখানে দেখা যাচ্ছে কনসেপ্ট বেসড, বা যে জিনিসটা পড়েছে সেখান থেকে একটা কনসেপ্ট, মানে সে ঠিকঠাক বেসিক ফান্ডামেন্টাল জিনিসটা শিখেছে কিনা, বুঝেছে কিনা, তার উপর বেস করে কোশ্চেন হচ্ছে বা হয়, তখন তার অসুবিধা হয়ে যায়। তো জিকে এমন নির্দিষ্ট কোনো ফর্মুলা নেই যে এইভাবে এমন করে পড়তে হবে বা এই সাবজেক্ট পড়তে হবে। তবে আমরা যে পরীক্ষায়, সমস্ত পরীক্ষাতে জিকে কে ভাগ করে দিতে পারি সেটা হচ্ছে সায়েন্স পার্ট, সায়েন্সের মধ্যে পড়ছে ফিজিক্স কেমিস্ট্রি, মানে ফিজিক্যাল সায়েন্স, তার মধ্যে পড়ছে ফিজিক্স কেমিস্ট্রি। লাইফ সায়েন্সই বলে দিতে পারো, কারণ বায়োলজিক্যাল সায়েন্সের পার্ট তোমার আলাদা আলাদা করে তোমার এখানে জুলজি, বোটানি, ফিজিওলজি এরকম পড়তে হবে না। লাইফ সায়েন্স মানে মোটামুটি ধরে রাখতে পারো ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স কেমিস্ট্রি মিলে যা কোশ্চেন আসে, মোটামুটি লাইফ সায়েন্স থেকে ততটুকুই কোশ্চেন আসে। হিস্ট্রি, জিওগ্রাফি, এই দুটো থেকে ভালো কোশ্চেন আসে। মানে এই ফিজিক্যাল সায়েন্সের একটাই পার্ট হতে পারে, লাইফ সায়েন্সকে একটা, দুটো, হিস্ট্রি জিওগ্রাফি চারটে হলো। এই কটা হচ্ছে মেন সাবজেক্ট, এখান থেকে বেশি সব থেকে কোশ্চেন আসে। ইন্ডিয়ান পলিটি, পলিটি থেকে পুলিশের পরীক্ষায় সেরকম কিছু আসে না, বা পিএসসির পরীক্ষাগুলোতে আসতে পারে, বা পলিটি থেকে বা কনস্টিটিউশন থেকে কোশ্চেন বেশি ডব্লিউবিসিএস এ আসে। তবুও করতে হবে, কারণ আমরা এই সঙ্গে শুধুমাত্র পুলিশের করছি বলে পুলিশের না, আরো বিভিন্ন পরীক্ষাও দিচ্ছি, মানে দেবো অনেকে, বা দেবে তোমরা রেল ফেলের, সেই কারণের জন্য করা উচিত। তারপরে হলো ইকোনমিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এইগুলো সব অল্প অল্প হালকা হালকা করে কোশ্চেন আছে, কিন্তু মেন সাবজেক্ট এই কটা, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি আর হচ্ছে জিওগ্রাফি, চারটে। তারপরে পলিটি, ইকোনমিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এইদিকে চলে আসো স্ট্যাটিক জিকে আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এবার সমস্যাটা হচ্ছে যারা প্রথমে শুরু করবে, কোথা থেকে শুরু করবে, কোন জায়গা থেকে শুরু করবে, এটা নিয়ে একটা সমস্যা হয়ে যায়। তাও ইতিহাস, ভূগোল, স্ট্যাটিক জিকে তাতে কোনো বই তুলে নিলে, বই থেকে পড়লে, মুখস্থ করলে, আস্তে আস্তে পড়লে হয়ে যায়। কিন্তু তবুও মনে হয় যে জিকে কোনো যদি একটা গাইড পাও, যে পরপর তোমাকে স্টেপ বাই স্টেপ বলবে এবং সেটা করে যাবে, সেটাতে বেশি সুবিধা হয়। তো এতদিন পর্যন্ত যে যা পড়া করেছো, ভালো কথা, যার মধ্যে যতটুকু নলেজ আছে ভালো কথা। সে এক্সট্রা যদি টাইম পাও সে আলাদা করে পড়তে পারো বা প্র্যাকটিস সেট, মক টেস্ট দিতে পারো। কিন্তু আমি একটা কথা বলবো যে জিকে যদি শিখতে যাও তাহলে আমার সাথে 6 মাস থাকো, শুধু জিকে বলে নয়, যে কোনো সাবজেক্টই, সমস্তটাই আমার সাথে 6 মাস থাকো। মানে আমি রুটিন অনুযায়ী যেটা যেমন পরপর করাবো সেইটুকু আগে তুলে নাও। সেইটুকু তুলে নেওয়ার পরে তোমার কাছে যদি আরো এক্সট্রা টাইম থাকে তো এক্সট্রা পড়ো, সে পড়তে পারো। যদি এক্সট্রা আরো টাইম পাও, যে মনে হচ্ছে না পরীক্ষায় চলে আসছে, স্ট্যাটিক পোর্শনটা আমাকে নিজেকে থেকে ধরতে হবে, ধরে নাও, অসুবিধা নেই। কিন্তু আমি অন্তত যে ক্লাসটুকু যতটুকু করাবো রুটিন অনুযায়ী সেইটুকু করে নাও, তোমাকে গ্যারেন্টি দিচ্ছি 5 থেকে 6 মাস পরে তুমি এই রেজাল্টটা পাবে, বা বলবে যে হ্যাঁ, এখন অনেকটাই জিকে ভীতিটা আমার কেটে গেল। তাহলে সায়েন্স পার্ট, ফিজিক্স দিয়ে শুরু করো। ফিজিক্স, ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্ট, পদার্থবিদ্যা। সেটা হচ্ছে আগে তাহলে আমাকে সিলেবাসটা জানতে হবে। এখানে সবকিছু সিলেবাস দেওয়া আছে, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী সেটা দেখে নেবে, কারণ ফিজিক্যাল সায়েন্স পড়বো বলে ফিজিক্সের পার্টটা ধরছি। যে ভৌত বিজ্ঞানের, ফিজিক্যাল সায়েন্সের পদার্থবিদ্যার কোন কোন জিনিসকে করতে হবে। এক নম্বরে যে ভর, ভার বা পদার্থ জিনিসটা কি, এগুলো হচ্ছে বেসিক জিনিস, ফান্ডামেন্টাল জিনিস। ভর বা ভার কি জিনিস, মহাকর্ষ বা অভিকর্ষ, ইউনিট, একক,
তারপর হচ্ছে নিউটনের গতিসূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বা সরল দোলগতি, বা বিভিন্ন ধরনের ভেরিয়াস কাইন্ড অফ মোশন, মানে হচ্ছে গতি। আমাদের দেখবে যে কোনো পরীক্ষা একটা থাকে না যে এভরিডে সায়েন্স, অর্থাৎ প্রতিদিনের জীবনে বিজ্ঞান, এরকম একটা টপিক থাকে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, যেই টপিকের উপরে কোশ্চেন থাকবে। প্রতিদিনের জীবনে বিজ্ঞান বলতে কি, ওই আমরা মাধ্যমিক পর্যন্ত যে ফিজিক্যাল সায়েন্স পড়েছি সেটাই সেটাই হচ্ছে প্রতিদিনের জীবনে বিজ্ঞান। আমরা একটা সাইকেল চালাচ্ছি, কি একটা ঢিল ঘোরাচ্ছি, কি একটা লাট্টু ঘোরাচ্ছি, ওই সবই বিজ্ঞান, প্রতিদিনের জীবনে বিজ্ঞান। দৌড়াচ্ছি, প্রতিদিনের জীবনে বিজ্ঞান। বাস লরি ট্রেন চলছে, প্রতিদিনের জীবনে বিজ্ঞান। মানে ওটাই মাধ্যমিক পর্যন্ত সিলেবাসে। তারপর বিভিন্ন শ্রেণীর লিভার বা নততল, বায়ুমণ্ডলীয় চাপ, সাইফন তার নীতি, বার্নলের উপপাদ্য, এই সমস্ত জায়গাগুলো, যেমন সাইফনের নীতি বা বার্নলের উপপাদ্য, এগুলো আগে ছিল না, এখন যেমন ঢুকিয়েছে 9-এর সিলেবাসের মধ্যে। তারপরে সারফেস টেনশন, মানে পৃষ্ঠটান বা হচ্ছে সান্দ্রতাঙ্ক, তারপরে ইয়াং গুণাঙ্ক, এইসব জিনিসগুলো আগে ছিল না, এখন কিন্তু পরীক্ষায় ঢুকিয়েছে, আর এখন কোশ্চেন আসছে আস্তে আস্তে। মানে প্রবণতা যেটা থাকছে সেটা হচ্ছে মাধ্যমিক লেভেল পর্যন্ত, বিশেষ করে 9-10-এর সিলেবাসের যেগুলো দেওয়া আছে পাঠ্যপুস্তকে, সেখান থেকে বেশি প্রবণতা থাকছে। আর্কিমিডিসের সূত্র, পাস্কেলের সূত্র, ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব, তাপ, উষ্ণতা, আলোর ধর্ম, তড়িৎ প্রবাহ। আলোর ধর্ম বলে শুধু বলে দিলাম, এবার প্রতিফলন, প্রতিসরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যা যা প্রপার্টিজ যেগুলো রয়েছে, মানে ডিটেলসটা। তড়িৎ, তড়িৎ প্রবাহ মাত্রা, ওহমের সূত্র, জুলের সূত্র, তাদের ব্যবহারিক প্রয়োগ, একক টেকক যেগুলো হলো, শব্দ, তারপরে যে তেজস্ক্রিয়তা, এই কটা হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার। তো এগুলো আমরা আস্তে আস্তে শুরু করবো। তাহলে আজকে প্রথম যেটাই ফান্ডামেন্টাল জিনিসগুলো বা বিভিন্ন ধরনের মোশন, গতি, এগুলো শুরু করে দিচ্ছি। আর একটা জিনিস হচ্ছে, সায়েন্সের এমন একটা পার্ট, মানে প্রথম থেকেই কেউ প্র্যাকটিস সেট বা মক টেস্ট দিতে শুরু করবে না। কেউ যদি কম্পিটিটিভলি প্রথম যদি শুরু করো, আগে প্রথমে অন্তত এই 5-6 মাস যেটা বললাম, সিলেবাসটাকে তোমাকে মানে কমপ্লিট করতে হবে। একদিক থেকে সিলেবাস তুমি পড়তে পড়তে যাবে, একদিক থেকে ভুলতে ভুলতে যাবে। কন্টিনিউয়াস প্রসেস, মানে একবার সাবজেক্ট অনুযায়ী, চ্যাপ্টার অনুযায়ী তোমাকে সিলেবাস শেষ করতে হবে, প্র্যাকটিস সেট দিতে হবে, মক টেস্ট দিতে হবে। এবার দেখো যে প্র্যাকটিস সেট মক টেস্টে কোন জায়গাগুলো ভুল হচ্ছে বা কোন প্রশ্নগুলো ভুল করছো, দুটোর মধ্যে কনফিউশন বাঁধছে, তখন সেই জায়গাটাকে রেকটিফাই করে নিয়ে আবার সেই চ্যাপ্টারটা তোমাকে ঝালাতে হবে। মানে এইভাবে একটা কন্টিনিউয়াস প্রসেস, যতদিন না পর্যন্ত তুমি ক্র্যাক করছো বা একটা জিকে ভালো অবস্থানে আসছো। এমন নয় যে তুমি প্রথম 4-5 মাসে যা পড়ে নিলে, সব পড়ে নিলে পারবে, তা হবে না। ফিজিক্স থেকে আমি যতটুকু বা ফিজিক্যাল সায়েন্সে যেহেতু যতটুকু পড়াবো, সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরেও, এত কিছু নোটপত্র বোঝানোর পরেও দেখবে তবুও তাও কোশ্চেনে কিছু বেঁধে যাচ্ছে, পারছো না। তখন তোমাকে কি ওইগুলো প্র্যাকটিস সেট মক টেস্ট দিয়ে সেই জায়গাগুলোকে ক্লিয়ার করতে হবে। তাহলে দেখো যে প্রথমে ইউনিটটা দিয়ে শুরু করছি, ইউনিট বা একক। ভৌত রাশি, ভৌত রাশি কাকে বলছে, যে যা কিছু পরিমাপযোগ্য তাই হচ্ছে রাশি, মানে যা কিছু মেজার করতে পারি, আমরা পরিমাপ করতে পারি, সেটাকেই বলা হচ্ছে কি রাশি। রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার কাকে বলা হয়, যে রাশির শুধুমাত্র মান থাকবে, অর্থাৎ ইংলিশে বলা হয় ম্যাগনিটিউড, যে কোনো একটা মান থাকবে, অর্থাৎ এত কেজি বা এত গ্রাম বা কি, সেটাকে বলা হচ্ছে কি স্কেলার রাশি, মানে শুধুমাত্র একটা ভ্যালু থাকবে তার। যেমন হচ্ছে ভর, সময়, কার্য, শক্তি, আয়তন, তাপমাত্রা, ক্ষমতা, চাপ, কম্পাঙ্ক, প্রবাহ মাত্রা। ভেক্টর রাশিকে কে বলে, যে রাশির মান ও দিক দুই আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। যেমন হচ্ছে বল, সরণ, ত্বরণ, ওজন, ভরবেগ, গতিবেগ, টর্ক। এবার দেখো এইগুলো তো মুখস্থ করে হয় না, কারণ পরীক্ষার সময় দিলে নিচের কোনটি স্কেলার রাশি বা কোনটি ভেক্টর রাশি, তো তুমি মুখস্থ এত পরীক্ষার সময় গুলিয়ে যাবে। এবার এটা এখনো যদি আমি বলি তাও তুমি বুঝতে পারবে না, কেন? কারণ ভর বা বল এগুলো কাকে বলে সেই জিনিসটা আমাদের সবার জানা নেই, সেই কারণে জন্য বুঝতে পারবে না। তাই আমি যখন পরবর্তীকালে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, তখনই ব্যাপারটা নিয়ে বেশি কনসেপ্টটা ক্লিয়ার হবে। তবুও আমি এখন একটু বোঝাবার চেষ্টা করছি যে ভরের তোমাকে ডেফিনেশনটাকে জানতে হবে, যে ভর কাকে বলা হয়, যে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে, কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে, তাকে সেই বস্তুর ভর বলা হয়। তাহলে বলো যে জড় পদার্থ, একটা মোবাইল, কি একটা কাঠ, একটা মাটি, এর মধ্যে যতটা পরিমাণ জড় পদার্থ, কি একটা আলু চাল জড় পদার্থ আছে, তাকে ভর বলা হচ্ছে।
তাহলে ভাবো যে এর কোনো কি ডিরেকশন থাকবে, দিক থাকবে? দিক থাকবে না তো। তাহলে কি হবে? এটা স্কেলার রাশি। সময়, সময় শুধু তুমি বলতে পারবে কত ঘন্টা, মিনিট বা সেকেন্ড, সেটা জানতে পারবে, কোনো ডিরেকশন থাকবে না তো। কার্য, কার্য কাকে বলা হয়? কার্য হচ্ছে কোনো একটা বস্তুকে তুমি যদি সরিয়ে দাও, এই ধরো একটা বস্তু আছে, এই বস্তুটাকে যদি একটা বল প্রয়োগ করো, সে যদি কিছুটা দূরে সরে যায়, ধরো এরকম একটা ডিস্টেন্সে সরে এলো, তাহলে হচ্ছে সেই প্রযুক্ত বল এবং দূরত্ব এবং যে সরণ হলো যতটুকু, তার গুণফলকে কি বলা হয়? কার্য বলা হয়। অর্থাৎ কার্য আমরা একক করি জুল বা আর্গে, ঠিক আছে? এর কোনো ডিরেকশন বা হচ্ছে দিক থাকে না। হ্যাঁ, তুমি হয়তো বলবে যে আমি বল প্রয়োগ করলাম, কিছুটা সরে গেল, কিন্তু বল প্রয়োগ করলাম ফলে বস্তুটা একটা সরণ হলো, কিন্তু সেটাকে তো বলছে না যে বল এবং সেই সরণ এদের গুণফলকে বলা হয়েছে কার্য। তো কার্যের সেরকম একটা মান থাকে, কোনো দিক থাকে না, সেই কারণে ওকে স্কেলার রাশি বলা হয়। কিন্তু বল বা সরণকে ভেক্টর রাশি কেন বলা হয়? যেমন এই কোশ্চেনটা নিয়ে এসেছিল, সরণ কি রাশি? WPSI 2020 মেনে এসেছিল। তো সরণ কাকে বলা হয়? সরণ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে, মানে ডেফিনেশনটাই ওটাই, যে কোনো নির্দিষ্ট দিকে যে দূরত্ব যায়। যেমন হয়তো তুমি এই পথ, এইখান থেকে যাত্রা শুরু করলে, এ থেকে বি পয়েন্টে গেলে 5 কিমি, বি থেকে সি পয়েন্টে গেলে 12 কিমি, তাহলে টোটাল মোট অতিক্রান্ত দূরত্ব যেটা হলো তোমার, সেটা হচ্ছে 5 + 12 মানে হচ্ছে 17 কিমি। কিন্তু সরণ কাকে বলে? সরণ বলবো এসি ডিস্টেন্সকে আমরা সরণ বলবো। তো সেই কারণে সরণ কি হচ্ছে, এর একটা নির্দিষ্ট দিক থাকছে, আবার একটা মানও পাচ্ছি, যেটা 5 12 পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানো যে এটা হবে 13 অতিভুজটা। তাহলে এখানে 13 আমি একটা মান পাচ্ছি, আবার দিক বলছি, নির্দিষ্ট দিক, এসি ডিস্টেন্স, সেই জন্য সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। এইদিকে ভর, যেমন ভর মানে বললাম কি, শুধুমাত্র জড় পদার্থ থাকছে, মান থাকছে, স্কেলার রাশি। আবার এদিকে ভার বা ওজন, ওজন কাকে বলা হয়? ওজন মানে হচ্ছে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে কোনো বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে। অর্থাৎ প্রথমে বল বললামই তো, বল ভেক্টর রাশি। তো বল মানে ওজন মানে হচ্ছে এক প্রকারের বল, সেই কারণের জন্য কি হচ্ছে, ওজন হচ্ছে ভেক্টর রাশি। তো এখন অতটাও না ক্লিয়ার হলেও, যখন আমরা আস্তে আস্তে সমস্ত ভৌত রাশিগুলো নিয়ে আলোচনা করব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আর এখান থেকে মুখস্থ করেও হতে পারে, মানে লিস্টগুলো একটু মনে রাখো। হুম? স্যার কার্যটা কার্য, ক্ষমতা, শক্তি সব আলাদা টপিক থাকবে, তখন দেখে নেবে। এখন শুধু স্কেলার রাশি, ভেক্টর রাশি এটাই পড়ে নাও, না তো বুঝতে পারবে না। তাহলে মৌলিক একক দেখো, যে মৌলিক একক কাকে বলে এবার, যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভরশীল নয়, যাদের সাহায্যে অন্য ভৌত রাশি গঠন করা যায়, তাদের কি বলা হয়? মৌলিক রাশি বলা হয়। বিশেষ করে দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটেকে প্রধান মৌলিক একক বলা হয়, কারণ এইগুলোর সাহায্যেই অন্যান্য রাশির আমরা একক গঠন করি। তার সাথে যেটা আছে প্রবাহ মাত্রা, তাপমাত্রা, দীপন প্রাবল্য, আর যে পদার্থের পরিমাণ। এখান থেকেও প্রায় প্রতিটা পরীক্ষাতেই দেখবে একটা কোশ্চেন পেয়ে যাবে, যে প্রবাহ মাত্রার একক মানে হচ্ছে এম্পিয়ার, তাপমাত্রা হচ্ছে কেলভিন, দীপন প্রাবল্য হচ্ছে ক্যান্ডেলা, আর পদার্থের পরিমাণ হচ্ছে মোল। তাহলে যদি পরীক্ষার সময় আসে তোমাকে যে মোট কটি মৌলিক একক আছে, তাহলে অবশ্যই মোট 7টি মৌলিক একক আছে। আবার দিতে পারে যে নিচের কোনটি মৌলিক একক নয়, তো তোমাকে এই লিস্টগুলো সব জানতে হবে। হয়তো কোনো একটা ঢুকিয়ে দিলে, ওর মধ্যে হয়তো কিছু একটা দিয়ে দিল, যে অপশন দিলে ABCD, তিনটে মৌলিক একক, একটা হয়তো মৌলিক একক নয়। এই তোমাকে এই 7টা মনে রাখতে হবে: দৈর্ঘ্য, ভর, সময়, প্রবাহ মাত্রা, তাপমাত্রা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ। লব্ধ একক কাকে বলা হচ্ছে? যে এক বা একাধিক মৌলিক, মানে একাধিক মৌলিক এককের সাহায্যে, একাধিক মৌলিক এককের সাহায্যে যে একক গঠিত হয়। একাধিক শুধু বলবো না, এক বা একাধিকই বলবো, এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে যে একক গঠিত হয় তাকে লব্ধ একক বলা হয়। যেমন আয়তন, দেখো আয়তন, আয়তন আমাদের কি বলি এককটা? যেমন ঘন সেমি তাই বলি, তাই তো, ঘন সেমি, ঘন সেমি আমরা বলি। তার মানে ঘন সেমি কথাটা মানে কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। অর্থাৎ আমরা কি বলি? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তার মানে দৈর্ঘ্য বলো, দৈর্ঘ্য হচ্ছে এক প্রকারের, দৈর্ঘ্য মানে লেন্থ। প্রস্থটা কি? প্রস্থ মানেও সে এক প্রকারের লেন্থ, মানে দৈর্ঘ্য।
উচ্চতা, উচ্চতা মানে হাইট, মানে ওটা হচ্ছে এক ধরনের দৈর্ঘ্য, মানে সবই কি হচ্ছে, যদি আমরা এসআই বলি তাহলে হচ্ছে মিটার, আর সিজিএস এ যদি বলি তাহলে হচ্ছে সেমি, তাহলে হচ্ছে মিটার। তার মানে কি হলো, এখানে তিনটে দৈর্ঘ্যের একক মিলে একটা লব্ধ একক মানে আয়তন গঠিত হলো। বা হয়তো ক্ষেত্রফল যদি আমরা বলি, ক্ষেত্রফলের একক কি হয়, বর্গ সেমি বা বর্গ মিটার। মানে দৈর্ঘ্য গণিত প্রস্থ, দুটো দৈর্ঘ্য গুণ করে বা একক গুণ করে সেটা হচ্ছে। তাই এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে যে একক গঠিত হয় সেগুলোকে বলা হচ্ছে লব্ধ একক। তারপরে হচ্ছে বল, শক্তি, ক্ষমতা, চাপ, বেগ, ভরবেগ, এই সমস্ত জিনিসগুলোর একক বা কোনটা কোন রাশি আমরা সব আলোচনা করব, কিন্তু এখন বললে ভালো বুঝতে পারবে না বলে বলছি না। দৈর্ঘ্য মাপার সব থেকে বড় একক দেখো হচ্ছে পারসেক। 1 পারসেক ইকুয়াল টু 3.26 আলোকবর্ষ। এক আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 10⁻12 কিমি। ভীষণ ইম্পর্টেন্ট এইগুলো কনভার্সন গুলো। যে দৈর্ঘ্য মাপার সব থেকে বড় একক হচ্ছে পারসেক, মানে দৈর্ঘ্য মাপা যেমন আমরা সচরাচর যেগুলো জানি সেন্টিমিটার, মিটার, তারপরে হচ্ছে কিলোমিটার, ঠিক আছে। তারপরে হচ্ছে কি কিলোমিটারের পরে বড় একক যেটা সেটা হচ্ছে আলোকবর্ষ, তাহলে এক আলোকবর্ষ মানে 9.46 ইন্টু 10⁻12 কিমি। আবার আলোকবর্ষ থেকে বড় একক সেটা হচ্ছে পারসেক। 1 পারসেক ইকুয়াল টু 3.26 আলোকবর্ষ। এবার দৈর্ঘ্য মাপার ক্ষুদ্র এককগুলো, যেগুলো বড় একক বললাম, ক্ষুদ্র একক কি, যেমন মাইক্রন। মাইক্রন যেগুলো তোমার খুবই সূক্ষ্ম সূক্ষ্ম, যেমন পলিথিন ব্যাগ, এই সবগুলোর ক্ষেত্রে মাইক্রন ব্যবহার করা হয়। তো 1 মাইক্রন সমান কি হয়, 1 মাইক্রন সমান 10⁻⁻6 মিটার। 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার মানে কত হয়, 10⁻⁹ মিটার। যেমন এগুলো নিউক্লিয়াসের ব্যাসার্ধ ট্যাসার্ধ, এগুলো ন্যানোমিটারের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। 1 অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার। এক্স একক, 1 এক্স একক মানে হচ্ছে 10⁻⁻13। আর 1 ফার্মি, 1 ফার্মি মানে হচ্ছে 10⁻⁻15। তো এখান থেকে এটা বুঝতে পারছো যে দৈর্ঘ্য মাপার সব থেকে বড় একক যেমন পেলাম আমরা পারসেক, সেই রকমই দৈর্ঘ্য মাপার সব থেকে ক্ষুদ্র একক, ছোট একক, সেটা হচ্ছে ফার্মি। দৈর্ঘ্য মাপার সব থেকে ছোট একক সেটা হচ্ছে ফার্মি। বা কোনো জায়গায় কোনো বইয়ে থাকতে পারে অপশন, সেটা হচ্ছে ফেমটোমিটার। আর এই 1 ফার্মি মানে হচ্ছে 10⁻⁻15 মিটার। তাহলে ভর যেটা বললাম প্রথমে সেটা দেখো আলোচনা করছি এবার, যে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকছে, ঠিক আছে, শুধুমাত্র জড় পদার্থ, সেটাকে বলা হচ্ছে কি যে ভর। ভর সাধারণত তুলাযন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। আর সাধারণ তুলাযন্ত্রে বাটখারাগুলি 5:2, এটা ভীষণ ইম্পর্টেন্ট, 5:2:2:1 অনুপাতে থাকে। এমনকি এটা উল্টো ভাবে লেখা থাকতে পারে যে 1:2:5, একই ব্যাপার, ঠিক আছে, এই অনুপাতে থাকে। এই অনুপাতে থাকে, সে সংখ্যাটা আগে পরে যে কোনো জায়গায় হতে পারে, এমন নয় যে মানে একদম এক্সাক্ট আনসার 5:2:2:1 পরপর বলতে হবে, সেরকম নয়, ঠিক আছে। আগে পরেও থাকতে পারে, কিন্তু দুটো মানে দুবার থাকবে, 5 একবার থাকবে, এক একবার থাকবে, এটা মনে রাখতে হবে। সেটা কেন থাকে, যে কোনো ধরনের, কারণ এই অনুপাতে রাখলে পরে যে কোনো ধরনের পরিমাপ করা যায় এর সাহায্যে। মানে হয়তো ধরো দেখা গেলো যে 897 গ্রাম তোমাকে ওয়েট করতে হবে, ঠিক আছে, মানে 897 গ্রাম তোমাকে ভর মাপতে হবে, ওয়েট বলছি। তাহলে সেই ক্ষেত্রে কি করব আমরা, একটা 500 গ্রামের বাটখারা নেব, তাই তো, একটা 500 গ্রামের বাটখারা নেব। তারপরে কি করব, একটা 200 গ্রামের বাটখারা নেব। 700 হলো, 897 করতে হবে, একটা 100 গ্রামের বাটখারা নেব। এরপরে কি করব, একটা 90 গ্রামের বাটখারা নেব। তাহলে 5 আর 2 7, একে 8, 800 হলো, এবার 97। তাহলে 90 মানে কি হচ্ছে দেখো, 5 আর 2 7 আর 2 9, মানে 50 মিলিগ্রাম, প্লাস হচ্ছে তোমার 20 মিলিগ্রাম, প্লাস হচ্ছে 20 মিলিগ্রাম। মানে এইভাবে কি হচ্ছে যে তোমাকে নিতে হবে। তবেই তুমি যে কোনো ধরনের, মানে যেমন ভাবেই করবে, যে এই অনুপাত দিয়ে তোমার হচ্ছে
যে কোনো ভর, যা তুমি ভর পরিমাপ করবে এই অনুপাতই হবে, তাছাড়া অন্য তুমি যদি পরিমাপ নাও অন্য মাপ, তাহলে হচ্ছে হবে না। সেই কারণের জন্য এই অনুপাতে থাকে। ভর মাপার সবচেয়ে বড় একক কি, সেটা হচ্ছে চন্দ্রশেখর লিমিট। কোন বস্তুকে ওজন কাকে বলা হচ্ছে, যে কোনো বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে ভার বা ওজন বলা হয়। মানে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম জি, এম জি। এর যদি ইংলিশ টার্মগুলো মনে রাখো তাহলে হচ্ছে ওজন, ওজনের একক কি হয়, ওয়েট। ঠিক আছে, ওজনের এই ওয়েট বলছি, ওজনের যেটা ইংলিশ টার্ম সেটা হচ্ছে ওয়েট, ওয়েট মানে হচ্ছে ওজন। আর ওজন মানেই কি এক প্রকারের, তার মানে বল, ওজন মানে এক প্রকারের বল। আর ওজন মানে হচ্ছে কি ভর গণিত জি মানে হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। আর যেটা ভর বলছি সেটা হচ্ছে মাস, সেটাকে বলা হয় মাস। তো স্প্রিং তোলা যন্ত্র দ্বারা ওজন পরিমাপ করা হয়। মাপনী চোঙের সাহায্যে কোনো বস্তুর আয়তন পরিমাপ করা হয়। মেট্রোনাম নামক ঘড়ির সাহায্যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের সময় সঠিক সময় নির্ণয় করা হয়। এটা একটা কোশ্চেন দিয়ে মানে ইনফরমেশন দিয়ে দিয়েছি, যে স্যাটেলাইট যখন উৎক্ষেপণ করা হয় তো সেইখানে যে ঘড়িটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মেট্রোনম, কারণ ওখানে তো এক একটা মিলি সেকেন্ড বা তারও কয়েক মিলি সেকেন্ড সময় খুবই গুরুত্বপূর্ণ, কতটা সময় লাগছে বা কি হচ্ছে। কারণ আমাদের ঘড়িতে আমরা যেসব ঘড়ি ব্যবহার করি ঘন্টা মিনিট সেকেন্ড এগুলো থাকে, তো তারপরেও মিলি সেকেন্ড বা এই সমস্ত জিনিস করার জন্য হচ্ছে কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট উৎক্ষেপণ করার সময় সঠিক সময় নির্ণয়ের জন্য হচ্ছে মেট্রোনম নামক ঘড়ি ব্যবহার করা হয়। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। এগুলো সব পরে আবার বলবো যখন তাপ উষ্ণতা চ্যাপ্টার করাবো। এবার হচ্ছে কি মোশন, ফোর্স অ্যান্ড মোশন, বল ও গতি, তা হচ্ছে ফোর্স অ্যান্ড মোশন। বিভিন্ন প্রকারের গতি, ভেরিয়াস কাইন্ড অফ মোশন, কত রকমের গতি দেখা যায়। 1 নম্বর হচ্ছে চলন গতি। চলন গতি কাকে বলছে, যে একটা নির্দিষ্ট সময় অন্তর কোনো বস্তুর প্রতিটি কণা সমান সময়ের অবকাশে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে চলন গতি বলা হয়। এইগুলো ফিজিক্সের ব্যাপারগুলোতে সংজ্ঞাগুলো এমনিতে একটু কঠিন টাইপের, মানে এত কঠিন শব্দের মধ্যে যাবে না, সহজ ভাষায় বলছি। যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর, যেমন আমরা সেই যখন শপিং মলে গেছি বা যে কোনো স্টেশনে প্ল্যাটফর্মে গেছি যাই, তখন কি হয় যে ওই সিঁড়িগুলো ওঠে, তাই তো, এইভাবে আস্তে আস্তে ওঠে। তার মানে কি, যে প্রতিটা সময়ের অবকাশে, মানে এক একটা সময় হচ্ছে প্রত্যেকটা সিঁড়ির ধাপ যেটা সেটা তো একই সাইজের, মানে একই সাইজে তৈরি করা হয়েছে। তার মানে একটা চক্র ঘুরছে বা একটা সময় অন্তর অন্তর কি হয়েছে, সবাই সমান সমান দূরত্ব অতিক্রম করছে। বা একটা গাড়ি যখন চলছে চাকা, ধরো এই পয়েন্টটা মাটিকে স্পর্শ করলো, ধরছি একটা পয়েন্ট, 1 পাক ঘুরবে চাকাটা, তখন কি হবে, আবার সেই পয়েন্টটা সেই জায়গাতেই আসবে। মানে যে যেখানেই ছিল 1 পাক ঘুরবে সেই পয়েন্টে আসবে, 2 পাক ঘুরবে সে যে আগের অবস্থানে আসবে, 3 পাক ঘুরবে আবার আগের অবস্থানে আসবে। তো চলন গতি মানে এটাই বলছে যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর বস্তুটির প্রতিটি কণা সমান সময়ের অবকাশে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে কি বলা হচ্ছে, চলন গতি বলা হচ্ছে। বা যখন কেউ যখন লিফটে যখন উঠছে, লিফটে এটাও তো তাই, লিফটের এই প্রত্যেকটা কণা বা যেখানে তুমি যেখান থেকেই ধরবে, যেমন যেমন ডিস্টেন্স চলে যাচ্ছে সব প্রতিটি কণা সমান মানে দূরত্ব অতিক্রম করছে। তো এটাকে বলা হয় যে চলন গতি। এবার এই চলন গতিটা কি হতে পারে, সরল চলন গতি হতে পারে বা হচ্ছে বক্র চলন। সরল চলন মানে কি, যখন সোজা স্ট্রেট লাইন বরাবর হবে তখন বলবো সরল। আর যদি এঁকে বেঁকে হয় বা বৃত্তাকারে হয় তখন সেটাকে কি বলবো, বক্র বলবো। তার মানে যখন লিফট বলছি, লিফট এটা যেমন সোজা উঠছে নামছে, সোজা উঠছে নামছে। বা যদি বলি অবাধে কোনো একটা বস্তু উপরে ছেড়ে দিলাম বা নিচে আসছে বা উপর থেকে নিচে আসছে, এটা যেমন পুরো স্ট্রেট লাইন বরাবর হচ্ছে, এটা হচ্ছে কি চলন গতি। মানে চলন গতি বলছি মানে এটা হচ্ছে সরল চলন গতি। আর যদি হতে পারে ধরো এখানে লিখে দিয়েছি যে যেমন অবাধে পতনশীল বস্তুর গতি বা লিফটের গতি হলো সরল চলন গতি। গতিশীল সাইকেলের চাকার রিমের উপরে অবস্থিত কণাগুলির গতি এবং ঘূর্ণায়মান নাগরদোলার চেয়ারের গতি হলো বক্রচলন গতি। অর্থাৎ
নাগরদোলা যখন এইভাবে ঘুরছে, তখন ধরো এইভাবে এক একটা চেয়ার দেওয়া আছে, তাই তো, এইভাবে এক একটা চেয়ার দেওয়া আছে। তার মানে বলে এক পাক যখন ঘুরবে এটা এখানেই থাকবে, এটা এখানেই থাকবে, এটা এখানেই থাকবে, এটা এখানেই থাকবে। তাহলে এটাও চলন গতি, কিন্তু বৃত্তাকারে ঘুরছে বা ঘূর্ণায়মান একটা অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরছে, সেই কারণের জন্য এটা কি হয়েছে, বক্র চলন গতি। আর যদি অবাধে পতনশীল কোনো একটা বস্তু পড়ছে বা লিফটের গতি যেটা হচ্ছে, সেটা হচ্ছে সরল চলন গতি। কিন্তু এটা চলন গতি সবাই। বা গতিশীল সাইকেলের চাকা রিমের গতি, যখন এরকম ভাবে চাকাগুলো আছে, ঠিক আছে, চাকাগুলো আছে, রিমের গতি, এই যে সাইকেলে যে রিম গুলো থাকে, ঠিক আছে, ওইগুলো হচ্ছে কি প্রত্যেকটা কণা, তারা ওই যে এক পাক হচ্ছে ওই জায়গাতে থাকছে, দু পাক হচ্ছে ওই জায়গাতেই থাকছে। কিন্তু এগুলো হচ্ছে বক্র, মানে বৃত্তাকারে ঘুরছে বা অ্যাক্সিস বরাবর ঘুরছে, সেই হচ্ছে বক্র চলন গতি। এবারে যে বৃত্তীয় গতি, দেখো বৃত্তীয় গতি আলাদা আলাদা ভাবে বলছি, কিন্তু যদিও বৃত্তীয় গতি আর হচ্ছে তোমার ঘূর্ণন গতি একই, ঠিক আছে, কারণ ফিজিক্সের সার্কুলার মোশন, সার্কুলার মানেই হচ্ছে তোমার স্পিন মোশন হবে বা হচ্ছে অ্যাক্সিসের সাপেক্ষে হবে। তো একই এক্সাম্পল দুটো, সেই জন্য শুধু একটাই যে কোনো বলছে, ঘূর্ণায়ন গতিটা নিয়েই বলছে। যে ঘূর্ণন গতি কাকে বলছে, যে যখন কোনো কণার গতি ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ঘটে, যেমন হচ্ছে ঘূর্ণায়মান পাখার গতি, তাই তো, এরকম থাকে। এই ধরো তিনটে বা চারটে, এখন চারটে ব্লেডও আছে। তাহলে এই ঘূর্ণায়মান গতি, মানে এই যে অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিসটাকে কেন্দ্র করে, মানে অক্ষটাকে কেন্দ্র করে ব্লেড গুলো কি হচ্ছে, ঘুরছে। বা হচ্ছে পৃথিবী, পৃথিবী কি জানি যে তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে ঘোরে অ্যাক্সিসের সঙ্গে। তাহলে যখন কোনো বস্তুর কণা তার অক্ষের সাপেক্ষে হবে, তখন সেটাকে কি বলা হচ্ছে, যে ঘূর্ণন গতি। তাহলে পাখার গতি, তারপরে হচ্ছে পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে আরোহণিক গতি, তারপরে হচ্ছে লাট্টুর গতি, ঠিক আছে, লাট্টু তো এরকমই হয়। মানে এখানে দেখবে এই জায়গাতে আমরা সুতো জড়াই, তাই তো, উপরে যে জায়গাটা সুতো জড়াই, মানে ওটা পুরোটাই ভাবে অ্যাক্সিস, মানে চলে আসছে। এটাকে বলা হয়েছে, এগুলোকে কি বলা হয়েছে, ঘূর্ণন গতি। এবার মিশ্র গতি কাকে বলা হয়েছে, মিশ্র গতি হচ্ছে চলন ও ঘূর্ণন এর সমন্বয়ে বস্তুর যে গতি, মানে যেখানে চলনও থাকবে প্লাস হচ্ছে ঘূর্ণনও থাকবে। সেটা কি জিনিস, যেমন সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, অর্থাৎ এই ধরো একটা সূর্য, এবারে যে পৃথিবীটা ঘুরছে, তাহলে কি হচ্ছে, যে পৃথিবী তো একে তার নিজের, তাই তো, নিজের অ্যাক্সিস মানে অক্ষের চারপাশে ঘুরছে। তাহলে এই দিক থেকে বলতে গেলে পৃথিবীর এটা কি হচ্ছে, তার যে ঘূর্ণন গতি। এবার দেখো যে পৃথিবীটা কি হচ্ছে, যে এক পাক ঘুরলো, মানে কি হলো, সূর্যকে এক পাক চারপাশ ঘুরে আসা মানে কি, তার বার্ষিক গতি হলো, তাই তো, বার্ষিক গতি মানে হচ্ছে কি, যে এক বছর কমপ্লিট করে ফেললো। তাহলে কি হচ্ছে, যে আবার এক বছর পরে কি সেই জায়গাতে ফিরে এলো, আবার এক বছর পরে কি হবে, সেই জায়গায় ফিরে আসবে। বা প্রতিটা সময়ের অবকাশে সমান সমান সে ডিস্টেন্সটা অতিক্রম করছে। এই কারণের জন্য কি হচ্ছে, ও হচ্ছে চলন গতি। তাই যদি বলে সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, বা অন্যভাবে যদি বলে যে বার্ষিক গতি, তাহলে সেটা হচ্ছে কি মিশ্র গতি। কিন্তু যদি বলা হয় পৃথিবীর আবর্তন গতি শুধু, ঠিক আছে, পৃথিবীর আবর্তন গতিটা হচ্ছে ঘূর্ণন গতি। চলন্ত গাড়ির চাকার গতি, যখন একটা চাকা ঘুরছে, তখন কি বললাম, যে চাকাটা তো একে হচ্ছে তার অ্যাক্সিস বরাবর অক্ষের চারপাশে ঘুরছে। আবার কি হচ্ছে, চাকাটা যখন চলছে, তখন ওই যে বললাম যে প্রতিটা রিম এক পাক ঘুরে ঘুরছে, সেই অবস্থানে আসছে। তাই সেখানে চলন্ত গাড়ির চাকার গতি, এটা হচ্ছে কি মিশ্র গতি। ক্রিকেট বলের গতি, ক্রিকেট বলের গতিও তাই, ঠিক আছে, ওটা ঘুরছে একই সঙ্গে আবার যাচ্ছে, মানে এটা হচ্ছে মিশ্র গতি। তাহলে এইগুলো তোমাকে দিতে পারে পরীক্ষায়, যে হয়তো ফ্যানের গতি বা চলন্ত ফ্যানের গতি, পাখার গতি, এটা কি ধরনের গতি, তোমাকে এরকম এক্সাম্পল দিয়ে দেবে, তাহলে করতে হবে। এবার দেখো যে কিছু ফান্ডামেন্টাল জিনিস যেগুলো থেকে প্রশ্ন আসছে, এক নম্বর হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব কাকে বলা হয়। যে কোনো বস্তু সরল বা বক্রপথে সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তনকে ওই বস্তুর দূরত্ব বলা হয়। ভালো করে বোঝো, কোনো বস্তুর সরল বা বক্র পথে সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তনকে ওই বস্তুর দূরত্ব বলা হয়।
মানে দূরত্ব মানে এমন নয় যে দূরত্ব মানে সোজা স্ট্রেট লাইন যাবে তা নয়, যে কোনো দূরত্ব মানে ধরো এই জায়গাতে আছো, তুমি এইভাবে গেলে এইভাবে গেলে এইভাবে গেলে, ঠিক আছে, মোট হয়তো দেখা গেল যে তুমি 50 মিটার এগিয়ে গেলে, এ তোমার দূরত্ব। তোমার কতটা পথ তুমি গেলে, তুমি 50 মিটার গেলে। বা হয়তো বৃত্তাকারে এইভাবে তুমি ঘুরছো, বৃত্তাকার এক একটা হয়তো 100 মিটারের পাক, এটা দূরত্ব। তাই কি আছে যে কোনো বস্তু সরল বা বক্রপথে সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তনকে ওই বস্তুর দূরত্ব বলা হয়। দূরত্ব কি? দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি এবং এর এসআই একক হচ্ছে মিটার। কারণ কি বললাম, দূরত্বের কোনো দিক নেই, কোনো নির্দিষ্ট দিক নেই। কিন্তু দেখো সরণ কাকে বলে? সরণ হচ্ছে কোনো বস্তুর একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনকে বস্তুর সরণ বলা হয়। নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনকে মানে ওই প্রথম যে এক্সাম্পলটা দিলাম, আবার বলছি, যে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো 3 কিমি গেল, এই দিকে উপর দিকে ধরো 4 কিমি গেল। তাহলে আমরা যদি বলি যে বস্তুটার কত দূরত্ব হলো, মানে কত দূরত্ব অতিক্রম করলো, তাহলে হচ্ছে 3 কিমি আর এদিকে 4 কিমি, মানে হচ্ছে 7 কিমি গেল। কিন্তু যদি বলি যে এই বস্তুটার সরণ কত হলো, তাহলে কিন্তু এ বি সি এই পথে আমরা ধরবো না, কি বলবো, এসি যে ডিস্টেন্স সেটাকেই বলবো সরণ, মানে হচ্ছে 5। তাহলে দূরত্ব সেই এই কারণের জন্যই কি হচ্ছে, সরণ একটি ভেক্টর রাশি এবং সরণের মান ও দিক দুই থাকছে, সেই কারণের জন্য সরণ একটি হচ্ছে ভেক্টর রাশি। তাহলে 1 নম্বর হচ্ছে তোমাকে স্কেলার বা ভেক্টর এই দিয়ে কোশ্চেন দিতে পারে বা ডেফিনেশন দিয়ে বলতে পারে যে কোনো নির্দিষ্ট দিকে বস্তুর স্থান পরিবর্তনকে কি বলা হয়। অপশন দিলে দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ। তাহলে মনে রাখতে হবে নির্দিষ্ট কথাটা যদি থাকে, তাহলে নির্দিষ্ট দিকে যে মানে যে দূরত্বটা হয় সেটাকে বলা হচ্ছে তার সরণ। আর এমনি সরল বা বক্রপথে যদি মানে নির্দিষ্ট দিক বলে না বলে, তাহলে হচ্ছে দূরত্ব সেটা। তাহলে একইভাবে দ্রুতি, দ্রুতি কি হচ্ছে, সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে দ্রুতি বলা হয়। তাহলে সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে দ্রুতি বলা হয়। নির্দিষ্ট দিকে কিন্তু বলেনি এখানে। তার মানে দ্রুতি মানে কি হচ্ছে, দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়। আমরা যদি এই চিত্রটা থেকে বলি, তাহলে দেখো যে 3 কিমি গেল, 4 কিমি, টোটাল সে 7 কিমি গেল বাই সময়, ধরো আমি বলছি হয়তো 2 ঘন্টায় গেল, মানে 7 কিমি পার আওয়ার, ঠিক আছে, মানে 7/2, যেটা রেজাল্ট করে যেটাই পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে কি দ্রুতি। অর্থাৎ দেখবে ইংলিশে এটা কি হচ্ছে স্পিড বলা হয়, মানে অ্যাকচুয়ালি মানে বাস্তবে ভেলোসিটির কোনো তো অস্তিত্ব নেই। কেন কি হচ্ছে, কারণ নির্দিষ্ট দিকে তো যায় না, নির্দিষ্ট দিকে গেলেও খুব কম, মানে অল্প সময়ের জন্য। সেই কারণে যেন দেখবে গাড়ির বাইক বলো গাড়ি বলো যেখানে জায়গায় ভেলোসিটি লেখা থাকবে না, সব স্পিড লেখা থাকে, স্পিড। আমরা আমরা ওই বাংলায় বলি বেগ, দিয়ে ওটাকে ইংরেজিতে স্পিড বলে চালিয়ে দিই, কিন্তু অ্যাকচুয়ালি তা তো নয়। ফিজিক্স অনুযায়ী স্পিড মানে হচ্ছে দ্রুতি, আর বেগ মানে কি, বেগ এর ইংরেজি হচ্ছে কি ভেলোসিটি। তাহলে দ্রুতি হচ্ছে যে সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তন, মানে যতটা দূরত্ব গেলে কত সময়ে গেল সেটাকে ভাগ করলে সেটা পাবো আমরা দূরত্ব, দ্রুতি। আর বেগ মানে কি বলা হয়েছে, সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে বেগ বলা হয়। তার মানে ওই আগের চিত্রটাই আমরা যেটা দেখলাম, যে বেগ সমান, তাহলে কি বলতে পারবো, বেগ সমান সরণ বাই সময়। তাহলে এটা 7 কিমি লিখবো না, কি লিখবো আমরা, 5 পেলাম সরণ, তাহলে 5/2 বেগ। আর এই কারণে জন্য দ্রুতির যেহেতু মানে দূরত্বের যেহেতু কোনো নির্দিষ্ট দিক নেই, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, সেই কারণে জন্য দ্রুতি হচ্ছে কি স্কেলার রাশি, নির্দিষ্ট দিক নেই। আর সরণ যেহেতু ভেক্টর রাশি, আর বেগ মানে কি হচ্ছে সরণ বাই সময়, সেই কারণে জন্য কি হচ্ছে বেগেরও, বেগ হচ্ছে এক ধরনের ভেক্টর রাশি। কিন্তু দেখো দুটোর ক্ষেত্রেই একক একই হবে, কারণ দুটোই তো দূরত্ব বাই সময়, মানে সরণ এক প্রকারের দূরত্ব, দূরত্ব এক প্রকারের দূরত্বই। এই কারণে যেন দ্রুতির এককও হচ্ছে মিটার পার সেকেন্ড, বেগের এককও হচ্ছে মিটার পার সেকেন্ড।
কিন্তু সরণ যেহেতু ভেক্টর রাশি, তাই বেগও হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে এই যে ব্যাপারগুলো, এইগুলো মুখস্থ করে হবে না, বুঝতে হবে পরীক্ষার সময়। আর না তো ফ্রিলি হলে তো কিছু করতে পারবে না, মেনে যেমন সব আবার হল কালেকশন করে তাই করতে হবে। তো যে ত্বরণ, বেগ বৃদ্ধির হারের ঘটনাকে ত্বরণ বলা হয়। আর ত্বরণ কাকে বলা হচ্ছে? বেগ বৃদ্ধির হারের ঘটনাকে ত্বরণ বলা হয়। মানে যদি বেগ বেড়ে যায় আর যদি হ্রাস হয়, তাহলে সেটাকে কি বলা হয়? মন্দন বা হচ্ছে রিটার্ডেশন বলা হয়। মানে ধরো কোনো একটা বস্তু কণা 45 কিমি/ঘন্টা বেগে চলছে, সেখান থেকে বেড়ে হলো 50 কিমি/ঘন্টা, তাহলে বেগ বেড়ে যাচ্ছে, এটাকে কি বলবো? ত্বরণ বলবো।